দেখেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম যে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি বা এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট এন্ড ইটস ফ্রেমওয়ার্ক। তো রিস্ক ম্যানেজমেন্ট কমিটির কার্যক্রমটা এরকম ছিল যে আমরা রিস্ককে আইডেন্টিফাই করা, রিস্ক অ্যাসেস করে দেন রিস্ককে রেসপন্স করা, রিস্ক রেসপন্সের পর সেটাকে কন্টিনিউ মনিটর অ্যান্ড রিপোর্টিং করা, অ্যান্ড ইভেন বিভিন্ন ধরনের গভর্নেন্স বা কমপ্লায়েন্সকে ফলো করা। অ্যান্ড এট লাস্ট হচ্ছে যে এই রিস্কটাকে কোম্পানির যে অবজেক্টিভ আছে, কোম্পানির যে স্ট্র্যাটেজি আছে, তার সাথে অ্যালাইনমেন্ট করা। এটা ছিল এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের কাজ। তো মূলত আমরা রিস্ক নিয়ে দেখেছিলাম যে একটা অর্গানাইজেশনের একটা কমিটি থাকবে, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, যে কি ধরনের রিস্ক অ্যারাইজ হতে পারে। ফিনান্সিয়াল রিস্ক হতে পারে আমরা দেখেছিলাম, অপারেশনাল রিস্ক হতে পারে আমরা দেখেছিলাম। তো এই ধরনের রিস্ক যে হতে পারে, তাহলে তার রিস্কটা যদি হয়ে যায় বা রিস্কটা যেন না হয়, সেজন্য কি কি অ্যাক্টিভিটিস অর্গানাইজেশন নিতে পারে, সেই ধরনের রিস্ক যেন কখনো না হয়, না পড়তে হয়। আর যদি রিস্ক যদি কখনো অ্যারাইজ দেয়, সেই সেই রিস্কটাকে কিভাবে আপনার মেনটেন করা যায় বা ম্যানেজ করা যায়, রিস্ক ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলছিলাম, সেটা কখনো অ্যাভয়েড করে করা যায়, সেটা কখনো রিডিউস করে করা যায়। আমরা সেগুলো দেখেছিলাম। তাতে করে কি রিস্ক ম্যানেজমেন্ট হলে আমাদের কি হবে, আমরা রিস্ক ম্যানেজমেন্ট হলে আমাদের অর্গানাইজেশনের অ্যাসেট প্রোটেক্টেড হবে, আমাদের ডিসিশন মেকিং ভালো হবে, আমাদের রেগুলারিটি কমপ্লায়েন্স মেনটেন হবে। কারণ আপনার প্রতিষ্ঠান যেন রিস্কে না পড়ে, এই কারণে কিন্তু আপনার রেগুলারিটি অর্গানাইজেশন অলওয়েজ কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স ইস্যু দিয়ে থাকে, বিভিন্ন ধরনের রুলস এন্ড রেগুলেশন দিয়ে থাকে। অনেক সময় আমরা সেসব রুলস এন্ড রেগুলেশন মানতে আমাদের খুব বিরক্ত লাগে বা আমরা মানতে চাই না, কিন্তু সেগুলো হচ্ছে যে আপনার অর্গানাইজেশনের ভালোর জন্য, আপনার অর্গানাইজেশন যেন বড় ধরনের রিস্কে যেন না পড়ে থাকে। যেমন আমি গতদিন বলেছিলাম যে ব্যাংকগুলো যে লোন করে, মানে ল্যান্ডিং করে থাকে, এখন এই লোনটার রিস্কটা কি, লোনের রিস্কটা হচ্ছে লোনটা আদায় না হওয়ার যে প্রবাবিলিটি বা সম্ভাবনা, সেটাই হচ্ছে রিস্ক। এখন ব্যাংক ক্লাসিফাই করেছে যে এই লোনটা কতদিন আদায় না হলে আমি তাকে কি বলবো, কখন সাবস্ট্যান্ডার্ড বলবো, কখন ডাউটফুল বলবো, কখন ক্লাসিফাইড বলবো, হ্যাঁ, কখন ব্যাড লোন বলবো, কখন এটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ব্যাংকগুলো ক্লাসিফাই করে। এখন যে একটা পর্যায়ে বলেছে যে এটা ব্যাড লোন, ব্যাড লোন মানে হচ্ছে যে মানে এটা একটা মানে একটা তাদের প্রেসক্রাইব যে টাইম আছে সেই টাইমের মধ্যে, মানে মানে সে টাইমে যদি এক্সপায়ার্ড হয়ে যায়, যে সে সময়ের মধ্যে লোনের কোনো ইনস্টলমেন্ট পাওয়া যাচ্ছে না বা লোন কোনো আদায় হচ্ছে না। এখন এই ব্যাড লোনের এগেনস্টে বাংলাদেশ ব্যাংক বলছে আপনি 100% প্রভিশন রাখতে হবে। কারণ ভবিষ্যতে যদি কোনোভাবেই যদি এই টাকাটা না পায়, আপনি যদি এটা প্রভিশন রাখেন, তাহলে এই টাকাটা দিয়ে ব্যাংক চলতে পারবে, এই প্রভিশনটা তখন ইউজ করতে পারবে। টাকা আদায় হলে প্রভিশন আবার ব্যাংকের আগের ইয়েতে চলে যাবে, সমস্যা নেই। এই যে যে প্রভিশন রাখা, এখন আপনি ল্যান্ডিং করেছেন, আপনি এই টাকা আর পাচ্ছেন না কোনোভাবে। গত ক্লাসে বলেছিলাম যে এখন ওই অর্গানাইজেশন তাদেরকে যদি আপনি প্রিজনে ভরে রাখেন, লাভটা কি আপনার, আপনি যদি রিটার্ন না পান। তো এখন বাংলাদেশ ব্যাংক বলছে যে তুমি প্রভিশন রাখো, যদি কোনো কারণে তুমি একেবারে টাকাটা না পাও, তো তার এগেনস্টে তোমার প্রফিট থেকে যে প্রভিশনটা রাখবা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে তুমি ই করতে পারবা, সেই টাকা দিয়ে তুমি বিজনেস রান করতে পারবা। তুমি যেন এরকম রিস্ক যেন না আসে, তোমার ব্যাংক যেন ব্যাংক রাফট যেন না হয়ে যায়, ইনসলভেন্ট যেন না হয়ে যায়। আর ব্যাংক এটাই ছিল। যদি স্যার ইনস্টলমেন্ট না পায়, তাহলে স্যার যে অ্যাসেটটা আছে মর্গেজ দেওয়া, ওইটা স্যার ইয়া করেও তো স্যার ইয়ে করতে পারে, টাকাটা আদায় করতে পারে স্যার বিক্রি করে। হ্যাঁ, সেটা বিক্রি করে তো আদায় করবে, সেটা তো একটা স্ট্র্যাটেজি আছে, সেটা বিক্রি করে আদায় করা একটা লম্বা একটা লিগ্যাল একটা প্রসেস আছে। আর সব লোনই যে আপনি মর্গেজ দিয়ে দিয়ে মানে নিয়ে যে দেওয়া এরকমও তো না, আনসিকিউরড লোনও তো আছে, আছে না, জি স্যার, জি স্যার। আর পার্সোনাল লোন মর্টগেজ, আছে না, পার্সোনাল। হ্যাঁ, জি স্যার বলেন। মর্টগেজ চাইলেই যে সেল হবে এমন তো না, মর্টগেজ সেল করা অনেক কঠিন কাজ। হ্যাঁ, মর্গেজ সেন্ড করার অনেক মানে লম্বা প্রসেস আছে। লেন্দি লেন্দি তো প্রসিডিওর। ঠিক আছে। তো এই এই যে যে একটা রিস্ক, হ্যাঁ, এই রিস্ক থেকে, এই রিস্কটা যদি কখনো কোম্পানিতে লেগে যায়, তাহলে কোম্পানি অনেক সময় ব্যাংক্রাফট হয়ে যেতে পারে। তো এই যে কোম্পানি যদি ব্যাংক্রাফট হয়, তাহলে কোম্পানির সাথে যত ধরনের স্টেক হোল্ডার আছে সবাই ক্ষতিগ্রস্ত হবে।
তা এখন ওই রেগুলাটরি অর্গানাইজেশন যেন এই ধরনের রিস্কে যেন না পড়ে, এই জন্য ওই অর্গানাইজেশনের রিস্ক ম্যানেজমেন্ট কমিটি বা ওই রেগুলারিটি বডি তাদেরকে এই রিস্ক মিটিগেশনের জন্য বিভিন্ন ধরনের উপায় দেবে। এই কারণে সবচেয়ে যেটা রিস্ক ম্যানেজমেন্টের সবচেয়ে উপায়টা হচ্ছে যে কোম্পানির যে স্ট্র্যাটেজি যখন মেক করবে, পলিসি যখন মেক করবে, তখন প্রবাবেবল রিস্ককে কনসিডার করে তারা সেই স্ট্র্যাটেজি গুলো বা পলিসি গুলো মেক করবে। তা আমরা সেখানে বিভিন্ন ধরনের রিস্ক দেখেছিলাম, ট্রানজিশন রিস্ক দেখেছিলাম। হুম। ট্রানজিশন রিস্কটা এরকম ছিল যে আপনার কোম্পানির যদি কোনো প্রকার একটা সাবস্টেনশিয়াল যদি চেঞ্জ নিয়ে আসেন। চেঞ্জ কেমন? চেঞ্জ হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের চেঞ্জ নিয়ে আসতে পারেন। ম্যানুয়াল থেকে অটোমেশনে আপনি চলে গেছেন। তারপর হচ্ছে যে কোম্পানির সকল এমপ্লয়ি ছাঁটাই করে নতুন এমপ্লয়ি আপনি নিয়োগ দিয়েছেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের চেঞ্জ আসতে পারে কোম্পানির। হচ্ছে যে বিজনেস লাইন চেঞ্জ করেছেন। তো বিভিন্ন ধরনের চেঞ্জ আসতে পারে। এখন এই চেঞ্জ যখনই আসবে তখনই একটা রিস্ক ইস্যু থাকে যে এই ধরনের চেঞ্জ আপনার কোম্পানিতে কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে। তো এখন স্ট্র্যাটেজি নেওয়া যে আমি কোন স্ট্র্যাটেজি নিলে এই রিস্ক গুলো থেকে আমরা বাঁচতে পারবো। তো এই চ্যাপ্টার শেষ হয়নি, আমাদের কিছু জিনিস আছে। কোন পর্যন্ত যেন ছিলাম? রিস্ক ম্যানেজমেন্ট প্রিন্সিপালস এন্ড পলিসি, এই দিকে মনে হয়েছিলাম। মনে আছে কারো? জি স্যার, এই পর্যন্ত পড়ানো হয়েছিল স্যার, রিস্ক ম্যানেজমেন্ট প্রিন্সিপাল হ্যাঁ, অ্যান্ড পলিসি। এটা পড়িয়েছিলাম। জি স্যার, এটা পড়ে এসেছিলেন স্যার। আচ্ছা, 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 আরেকটু বলি এখানে। এখানে হচ্ছে যে এই যে রিস্ক অ্যাসেসমেন্ট, এই রিস্ক অ্যাসেসমেন্টটা গুলো কিন্তু আপনার হচ্ছে যারা স্পেশালিস্ট তারাই কিন্তু রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারে। হুম। যেমন ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে যদি বলি আমরা, হ্যাঁ, ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে এখন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দেখেন একটা প্রিমিয়াম যে নির্ধারিত হচ্ছে একজন মানুষের লাইফ কে কনসিডার করে। তা এখন এটা কিন্তু দেখবেন যে আপনাদের কাছে যখন ওই লাইফ ইন্স্যুরেন্সের লোকজন আসে, তারা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করে কিন্তু একটা প্রিমিয়াম বলে। হ্যাঁ, বা আপনার এন্ড অফ দা 18 বা 20 ইয়ার্স কত টাকা পাবেন। হ্যাঁ, তো সেটা কিন্তু তারা বলে। এই যে যে ক্যালকুলেশনটা, এটা কিন্তু যারা আপনার এইজের সাথে কিন্তু ডিপেন্ড বা অনেকগুলো ফ্যাক্টর আছে। হ্যাঁ, সেই ফ্যাক্টরের সাথে ডিপেন্ড করে কিন্তু আপনার সেই ধরনের প্রিমিয়াম নির্ধারণ করা হয়। তো ওই ধরনের স্পেশালিস্ট যারা আছে, তো তারাই কিন্তু এই রিস্ক গুলো অ্যাসেস করতে পারে। আবার এট দ্য সেম টাইম হচ্ছে যে যে আহ, এই যে ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে যে জেনারেলি যারা অকচুরিয়াল সায়েন্সে পড়ালেখা করে, তারা এই ধরনের অ্যাসেসমেন্ট গুলো ভালো করতে মানে করে থাকে আর কি। তো রিস্ক অ্যাসেসমেন্টের জন্য আপনাকে পার্টিকুলার ওই স্পেশালিস্ট হতে হয়, যে তাহলেই রিস্কটা অ্যাসেস করা যায়। আর রিস্ক অ্যাসেস করলে সেই অনুযায়ী স্ট্র্যাটেজি নিয়ে আমরা রিস্কটাকে মিটিগেট করতে পারি। এটা অর্গানাইজেশন ভেদে ভ্যারি করে। এখন আমাদের আমরা এটাও দেখেছিলাম যে বোর্ড অফ ডাইরেক্টর যারা আছে, বোর্ড যারা আছে, তাদের এই রিস্ক ম্যানেজমেন্টের ভূমিকাটা কি থাকবে। বোর্ড অফ ডাইরেক্টরস প্লেস ক্রিটিক্যাল রোল ইন রিস্ক ওভারসাইট বাই, তারা কি করতে পারে এটা আমরা দেখেছিলাম কিন্তু গত ক্লাসে আমার যতটুকু মনে পড়ে। যে বোর্ড অফ ডাইরেক্টর কি করবে, তারা একটা কমিটি করে দেবে, যে কমিটি বোর্ড অফ ডাইরেক্টরের কাছে রেগুলারলি রিপোর্ট করবে। ইভেন সেই কমিটির স্কোপ অফ দ্য ফাংশন, স্কোপ অফ দ্য ওয়ার্ক ডিটারমাইন করে দেবে। ইভেন তার জন্য তারা লায়াবল থাকবে, অ্যাকাউন্টেবল থাকবে বোর্ডের কাছে। তো রিস্ক ম্যানেজমেন্টের জন্য একটা ফ্রেমওয়ার্ক এস্টাবলিশ হতে পারে, যে যে ফ্রেমওয়ার্কের বেসিসে আপনি রিস্ককে ম্যানেজ করবেন। অ্যাপ্রুভিং রিস্ক ম্যানেজমেন্ট পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, বোর্ডের কাজ কি হবে, সেই ধরনের রিস্ক ম্যানেজমেন্ট যদি কোনো পলিসি বা স্ট্র্যাটেজি নেওয়া হয়, সেটা তারা অ্যাপ্রুভ করবে। তারা মনিটর করবে প্রায়োরিটি রিস্ক অ্যান্ড মিটিগেশন এফোর্টস, রিভিউইং রিস্ক রিপোর্ট ফ্রম দ্য আরএমসি রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। তারা রেগুলারলি রিস্ক ম্যানেজমেন্ট কমিটির কাছ থেকে রিপোর্ট নেবে। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে ব্যাংকের কিন্তু আপনার এনপিএল অনেক কমে যেত, বা এই কার্যক্রমগুলো যদি অনেক ভালো থাকতো। আছে, ভালো ভালো ব্যাংকের আছে, তারা করে থাকে রেগুলারলি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে থাকে, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি রেগুলারলি রিপোর্ট করে থাকে।
ইভেন দো রিস্ক ম্যানেজমেন্ট কমিটির রিপোর্ট তারা অ্যানুয়াল রিপোর্টে অনেক সময় দিয়ে থাকে। কারণ আপনি যদি এই রিস্কটাকে আরো যদি আপনি ডিসক্লোজ করতে পারেন আপনার স্টেক হোল্ডারদের কাছে, তাহলে আপনার ট্রান্সপারেন্সি বাড়ে, আপনার হচ্ছে যে ক্রেডিবিলিটি বাড়ে স্টেক হোল্ডারদের কাছে। স্টেপস ইন রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস আমরা অলরেডি মোটামুটি দেখে আসছি, স্টেপস এর আগেও দেখেছি। এখানে একটু যদি শর্টকাট বলি, যে আসলে অ্যাকচুয়ালি রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের ফার্স্ট অফ অল রিস্ককে আইডেন্টিফাই করতে হবে, বা রিস্ক এরিয়া কোনগুলো, হ্যাঁ, কোন 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 পয়েন্টে আমাদের রিস্ক হতে পারে, দেখা দিতে পারে। ইভেন দেখে থাকবেন যে এই যে রিস্ক আইডেন্টিফিকেশন, এটা কিন্তু এইটা পলিসি মেকিং এ যদি না থাকে তাহলে কিন্তু প্রবলেম। যেমন একটা লোন গ্র্যান্টিং এর ক্ষেত্রে, লোন গ্র্যান্টিং এর ক্ষেত্রেও কিন্তু এই রিস্কটাকে কিভাবে মিনিমাইজ হবে, এই কারণে কিন্তু পলিসি মানে ঠিক পলিসিটা ওইভাবে করা। এই কারণে বলছে যে লাস্ট লাইনটা হচ্ছে এনশিওরিং দ্য কোম্পানিজ রিস্ক অ্যাপিটিউড অ্যালংস উইথ দ্য বিজনেস অবজেক্টিভ। বিজনেসের যে অবজেক্টিভ আছে, বিজনেসের যে পলিসি আছে, স্ট্র্যাটেজি আছে, তার সাথে এই রিস্ক পলিসিটাকে আপনার অ্যালাইন করা বা কমপ্লাই করা। তাহলে যেটা হবে যে প্রত্যেকটা জায়গাতেই আপনার রিস্কটাকে মিনিমাইজ হবে, তাহলে ওভারঅল রিস্ক হবে না। আপনি শুধুমাত্র কমিটি রিস্ক ডিটেক্ট করবে, নো, এরকম না। কমিটি রিস্ক অ্যাসেস করবে, নো, বিষয়টা এরকম না। হ্যাঁ, কমিটি রিস্ক ডিটেক্ট করতে পারে, অ্যাসেস করতে পারে, করে এটা যখন বোর্ডের কাছে তারা রিপোর্ট করবে, বোর্ড সে অনুযায়ী প্রত্যেকটা জায়গাতে তারা পলিসি মেক করবে যে আমি যদি এই সেফ গার্ড নেই তাহলে আমার রিস্কটা হওয়ার পসিবিলিটি কম থাকবে। তাহলে আমি লোন যখন গ্রান্টিং করব তখন আমি কি ধরনের অ্যাসেটকে কোলাটারাল হিসেবে নিব, মর্গেজ হিসেবে আমি নিব। ওই যে একজন বলেছে যে আসলে মর্গেজ অ্যাসেট বিক্রি করা এতটা সহজ না। হ্যাঁ, তাহলে আমি আহ, যদি মর্গেজ অ্যাসেট বিক্রি করে যদি আমি টাকা না পাই তাহলে মর্গেজ নেওয়াটা এটা ওয়ার্থলেস। সো ইন দ্যাট কেস আমি আহ, মানে ম্যানেজমেন্ট বা বোর্ড এরকম করতে পারে যে এরকম অ্যাসেট আমরা মর্গেজ আকারে নিতে পারি যেগুলো ইজিলি আমি সেল করে আমি আমার লোনের অ্যামাউন্টটা ফেরত পাবো। এটাও কিন্তু আপনি রিস্ককে কি করে দেয়, রিস্ক ম্যানেজমেন্ট, এটাও পার্ট অফ দ্য রিস্ক ম্যানেজমেন্ট। তো এখন যখনই লোন গ্র্যান্টিং হচ্ছে তখন থেকেই কিন্তু আমাদেরকে শুরু করতে হবে যে আমার কিভাবে রিস্কটাকে মিনিমাইজড হবে। লোন দিয়ে ফেলছি, তারপর আমাকে লোন অ্যাসেসমেন্ট কমিটি দেখবে যে এই লোনের রিস্ক আছে কিনা, এরকম কিন্তু বিষয়টা না। আমি কি একটু ধারণা দিতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। রিস্ক মিটিগেশন স্ট্র্যাটেজির মধ্যে যেগুলো আছে, আমরা রিস্ককে অ্যাভয়েড করতে পারি এলিমিনেটিং অ্যাক্টিভিটিস দ্যাট পোজ হাই রিস্ক। যেগুলোতে হাই রিস্ক আছে সেগুলো আমরা ডাইরেক্ট যদি এলিমিনেট করে দেই তাহলেই হচ্ছে যে সে রিয়েল এস্টেটে যদি লোন দিলে আমাদের রিটার্ন আসে না, সে কথার কথা, তাহলে আমরা রিয়েল এস্টেটে আমরা মোটামুটি লোনকে ইয়া করে দেবো, ডেসকারেজ করে দেবো, মানে লোন দিব না। এখন কোম্পানির কিছু কিছু পলিসি আছে হচ্ছে যে আপনার ই করা যায় না, কোম্পানির কিছু কিছু পলিসি হচ্ছে যে ডিসক্লোজ করা যায় না, বাট মেনটেন করা যায়। যেমন আজকে একটু উদাহরণ দিই, আজকে একটা ব্যাংকের এটিএম বুথে আমাকে না করেছে যে টাকা নাই, মানে আমার যেটা যতটুকু মনে হলো, আমি একটু আমার পার্সিভলি বলছি যে তাদের কিছু সিলেক্টেড কাস্টমার আছে, তো তাদেরকে বলে দেওয়া হয়েছে যে এদেরকে এই এটিএম বুথে, মানে ওই ব্যাংকটা লিকুইডিটি ক্রাইসিসে আছে, তো তো ওই ব্যাংক, তো এই কারণে আমার মনে হচ্ছে যে আহ, অন্য ব্যাংক বা অন্য কোনো ক্লায়েন্ট যারা চিনে না ওই সিকিউরিটি গুলো তাদেরকে ডিসকারেজ করে বলছে স্যার টাকা নেই। হম, এটা তো একটা কমন ইস্যু, এটা তো বলতেই পারে কোনো কারণে টাকা শেষ হতে পারে, বা রিয়েলি সেটাও হতে পারে, আমি জানি না। বাট আমার কাছে কেন জানি মনে হলো ওই ব্যাংকটার লিকুইডিটি ক্রাইসিস, তারা বলেছে এই কাস্টমার আমাদের তো সিলেক্টেড অল্প কিছু কাস্টমার, তো এদেরকে তোমরা অ্যাক্সেস দিবা আর বাদ বাকি আসলে অ্যাক্সেস দিবা না। আমি জানি না বিষয়টা। তো বিভিন্ন ভাবে হতে পারে, আপনি অ্যাভয়েড করেও করতে পারেন, রিডাকশন করেও করতে পারেন, ইমপ্লিমেন্টিং কন্ট্রোল, বিভিন্ন কন্ট্রোলিং মেকানিজম। এরপরের চ্যাপ্টারটাই হচ্ছে আমাদের ইন্টারনাল কন্ট্রোল। এই ইন্টারনাল কন্ট্রোল এই রিস্ক মিনিমাইজেশনের একটা সবচেয়ে বড় টুল। আপনার যত কন্ট্রোলিং সিস্টেম ভালো থাকবে তত আপনার রিস্ক ভালো থাকবে, তাই না? যেমন একটা কারের ক্ষেত্রে যদি বলি, তাহলে যত ব্রেকিং সিস্টেম ভালো থাকবে, কারের আদার্স জিনিসগুলো যত ভালো থাকবে তত কিন্তু অ্যাক্সিডেন্টের রিস্ক কিন্তু কম থাকবে।
তো সো ভালো কন্ট্রোলিং সিস্টেম এটা ডেফিনেটলি মিনিমাইজ দা রিস্ক। তারপরে রিস্ক শেয়ারিং করা যায়, ট্রান্সফার করা যায়, এটা ওটা রিস্ক ম্যানেজমেন্টের একটা প্রসেস। হ্যাঁ, ব্যাংকগুলো দেখবেন যে সিন্ডিকেট লোন করে থাকে। হ্যাঁ, সিন্ডিকেট লোনের শুধু একটাই অবজেক্টিভ না যে আমি একা লোন করতে পারছি না, তা না, সেখানে কিন্তু রিস্ক শেয়ারিং এরও কিন্তু একটা অপশন থাকে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দেখবেন যে আপনার আহ, মানে তারা ডাবল ইন্স্যুরেন্স করে থাকে, রি ইন্স্যুরেন্স যে কনসেপ্টটা আছে, যে তারা আরেকটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে তারা আবার সেটাকে ইনসিওর করে থাকে রিস্কটা শেয়ারিং এর জন্য। স্যার সিন্ডিকেট লোনটা কি একটু বুঝাই বলবেন? সিন্ডিকেট লোন হচ্ছে সে আপনার একটা বড় প্রজেক্টে, হ্যাঁ, আপনার 3-4টা ব্যাংক মিলে তারা সেটাকে করতে পারে, ল্যান্ডিং করতে পারে, মানে একা ল্যান্ডিং করছে না। তো অনেক সময় এটা হয় যে আসলে হিউজ ল্যান্ডিং অ্যামাউন্ট থাকে, সেই হিউজ ল্যান্ডিং অ্যামাউন্টটা হচ্ছে একটা ব্যাংকের পক্ষে পসিবল হয় না, পারবে কিন্তু তারা করবে না। বা অনেক সময় হচ্ছে যে আমি একা এত বড় প্রজেক্টে আমি রিস্ক না নিয়ে এই রিস্কটাকে আমি একটু ছোট করে নিই, আরো 5টা ব্যাংক আসুক তাহলে সে ফেজ পাবে। ইন দ্যাট ওয়ে তারা সিন্ডিকেট লোন করে থাকে। এখানে ব্যাংকার যারা আছেন তারা একটু বলেন সিন্ডিকেট লোন। এটা বিষয়টা হচ্ছে এটা সিন্ডিকেট ফাইন্যান্সিং বলে একটা ডিপার্টমেন্টই আছে, ওরা ওই হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ, মানে টেক কেয়ার করে। বেসিক্যালি হ্যাঁ, ধরা যাচ্ছে যে পদ্মা সেতুর কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে ধরেন পঁয়ত্রিশ এক্স্যাক্টলি, হাজার কোটি টাকা হচ্ছে ওনার ইনভেস্টমেন্ট এক্স্যাক্টলি, দরকার। তো একটা হ্যাঁ, ব্যাংকের পেড আপ ক্যাপিটাল তো 35,000 কোটি টাকা না, সে তো চাইলে পুরো হ্যাঁ, টাকাটা এখানে ইনভেস্টমেন্ট করতে পারবে না। দ্যাটস ইন দিস মিন টাইম রাইট, সে যেটা করে সেটা হচ্ছে তার সাথে সমমনা যে সকল ব্যাংক গুলা আছে যারা হচ্ছে একই কমপ্লাই করে, তাদের সাথে ইন্টার কমিউনিকেশন করে তখন তাদেরকে অফার করে যে আপনারা এখানে আসেন, আমরা এখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি, এখানে আমাদের প্রফিট শেয়ার এতটুকু থাকবে, আপনাদের এতটুকু থাকবে, এই মিলে একটা ইন্টারমিউচুয়াল একটা কমিউনিকেশন থাকে বা একটা ডিড থাকে। তারপরে তারা যৌথভাবে সেখানে হচ্ছে কি বলে অ্যানালাইসিস করে, রিপোর্টিং করে, তারপরে হচ্ছে তারা ওখানে ইনভেস্টমেন্ট করার জন্য ঠিক হচ্ছে আছে, রাইট। এক্সিকিউট করে। এটা, হ্যাঁ, এটা শুধুমাত্র ফান্ড ইনএফিসিয়েন্সির জন্য করে না, এটা এই জায়গায় রিস্ক শেয়ারিং এর কনসেপ্ট থেকেও এই কাজটা করে থাকে, এক্স্যাক্টলি সিন্ডিকেট স্যার। লোনটা করে থাকে। এটা নলেজ শেয়ারিং, থ্যাংক ইউ। নলেজ শেয়ারিং, রিস্ক অ্যাসেসমেন্ট অনেক কিছুই জড়িত থাকে। হ্যাঁ, সেটা থাকে। Risk governance at management level. Risk governance at the management level ensures clear accountability and reporting structure. Risk informed decision making at all levels. Integration of the risk management with operational process. তারপর হচ্ছে যে এই যে যে আমরা রিস্ক চ্যাপ্টারটা পড়ছি এটার উপর বেসিস করে আমাদের ইন্টারনাল কন্ট্রোলে আরো কিছু কিছু টপিক আছে, যেমন এর আগে আমাদের ছোট্ট করে একটু আসছিল হুইসেল ব্লোয়িং, ওই কনসেপ্ট আসছিল, তো এটা আমরা ডিটেইল দেখবো। Development of risk awareness programs for employees, রেগুলার রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড পলিসি আপডেট, হ্যাঁ, এটাও করতে হবে। কারণ আমাদের বিজনেসের নেচার চেঞ্জ হয়, আমাদের এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, আমাদের সবকিছুই ওয়ার্ল্ড মানে তো প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে। তো তার সাথে আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড পলিসি সেগুলো চেঞ্জ করতে হবে সিচুয়েশনের সাথে। কম্প্রিহেন্সিভ রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্ট, হ্যাঁ আমরা দেখেছিলাম, না দেখিনি গতদিন, একটা রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্ট থাকবে, সেখানে কিভাবে হতে পারে, একটা এক্সিকিউটিভ সামারি থাকবে, রিস্ক অ্যাসেসমেন্ট ফাইন্ডিংস গুলো থাকবে, মিটিগেশন স্ট্র্যাটেজি থাকবে। যারা রিস্ক অ্যাসেসমেন্টে কাজ করে তারা একটা রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্ট কিভাবে করতে পারে, রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্টে কি কি বিষয় থাকতে পারে। তো সেখানে আপনি রিস্ক যে ফাইন্ডিং করবেন সেই বিষয়গুলো এট দ্য সেম টাইম আপনি আপনার মতো করে কি কি অ্যাকশন নিলে সেই রিস্ক গুলো মিনিমাইজ হতে পারে। কারণ সেগুলোই তো বোর্ড অফ ডাইরেক্টর বোর্ড মিটিং এ তাদের যে সকল, কারণ দেখেন একজন রিস্ক ম্যানেজমেন্ট কমিটিতে কাজ করছে, কিন্তু বোর্ড অফ ডাইরেক্টর তো অর্গানাইজেশনকে হোলিস্টিক অ্যাপ্রোচে রান করছে। এজ এ রেজাল্ট তাদের জন্য এই পলিসি গুলো খুব ইজি হয় যে এই রিকমেন্ডেশন গুলো কোন কোন পলিসির মধ্যে ইনক্লুড করলে আমার রিস্কটা ওভারঅল মিনিমাইজড হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে যে রেগুলাটরি অথরিটির যদি কোনো নিয়ম আপনি না মানেন সেটাও তো আপনার জন্য একটা রিস্ক, ঠিক আছে? তো সেটাকে কমপ্লাই করা, রিস্ক ট্রেন্ড অ্যান্ড ইমার্জিং থ্রেট, রিস্কের ট্রেন্ড গুলো আপনি রিপোর্টে দিয়ে দিবেন, দেন এট দ্য সেম টাইম আপনি রিকমেন্ডেশন করবেন লাস্টে যে সাজেশন ফর ইমপ্রুভিং রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিস। একটা অর্গানাইজেশন কিভাবে ইমপ্রুভড রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিস রাখতে পারে,
কিসের জন্য? তাদের সাস্টেনেবিলিটির জন্য। বলেন, কোনো প্রশ্ন আছে কিনা? By implementing a structured risk management approach, organizations can safeguard their interest, maintain regulatory compliance, achieve long-term success. That means sustainability. রিস্ক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ আমাদেরকে হেল্প করবে আমাদের ইন্টারেস্টকে সেভ করবে, মেনটেন রেগুলেটরি কমপ্লায়েন্স এন্ড অ্যাচিভ লং টার্ম সাকসেস। এই পর্যন্ত আমাদের রিস্ক ম্যানেজমেন্টে আমরা এরপরের যে চ্যাপ্টারটা আছে সেটাতে চলে যাব। সেটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বা ইন্টারনাল কন্ট্রোল। এই ইন্টারনাল কন্ট্রোল আমার ওই রিস্ককে মিনিমাইজ করবে, রিস্ককে ম্যানেজ করবে কিভাবে। শুরু করবো আজকে এটা। স্যার, এই রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্টটা কি আমরা কোনো ওয়েবসাইটে গেলে পাবো, মানে কোথাও? হ্যাঁ, পাবেন পাবেন, ব্যাংকে পাবেন, ব্যাংকের অ্যানুয়াল রিপোর্টে পাবেন, রিস্ক ব্যাংকের অ্যানুয়াল রিপোর্টে পাবেন। এই এই ধরনের ডিসক্লোজার তো আমাদের সাস্টেনেবিলিটি ডিসক্লোজারের মধ্যে তো এই বিষয়গুলো আসতেছে। সাস্টেনেবিলিটি রিপোর্টিং যখন আমরা পড়ে আসলাম সেখানে কিন্তু বলছে যে আপনি কি কি রিস্ক আছে সেগুলো কিন্তু আপনি কি করবেন, রিপোর্টের মধ্যে নিয়ে আসবেন, যেন আপনার স্টেক হোল্ডাররা যেন জানতে পারে, জেনে তারা যেন ডিসিশন নিতে পারে। গতদিন কোথায় যেন দেখলাম এইচএসবিসি ব্যাংকের হেড অফ সাস্টেনেবিলিটি, একজনকে দেখলাম হেড অফ সাস্টেনেবিলিটি এইচএসবিসি ব্যাংক। এরকম রিনাউন একটা ইন্টারন্যাশনাল ব্যাংক, তারা একটা আহ মানে কি বলবো এটাকে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ব্রাঞ্চ করেছে, নাম দিয়েছে সাস্টেনেবিলিটি। তার একজন হেড রেখে দিয়েছে, হেড অফ সাস্টেনেবিলিটি। সো ইন্টারনাল কন্ট্রোল একটু শুরু করি, এটা আজকে অল্প একটু করি, হ্যাঁ। দেন নেক্সট উইকেটে শেষ করে আমাদের আমরা ইয়েতে চলে যাব, আমরা কিছু কেস স্টাডি দেখবো, কিছু কোশ্চেন অ্যানালাইসিস দেখবো, ঠিক আছে। ইন্টারনাল কন্ট্রোল স্যার আজকে এটা কি একটা শীটটা মেকানিজম। আপলোড? জি, স্যার বলছিলাম যে শীট গুলা মানে এই নোটস গুলো আজকে আপলোড দিয়ে দিবেন না গ্রুপে? হ্যাঁ দিয়ে দিব, দিয়ে দিব, আপলোড দিয়ে দিব। Internal control is a systematic process designed by an organization to ensure efficiency, accuracy, compliance, and security in its operation. যে অ্যাকচুয়ালি ইন্টারনাল কন্ট্রোল একটা ইন্টারনাল মেকানিজম বা একটা ইন্টারনাল ফ্রেমওয়ার্ক যেটা ওই পার্টিকুলার অর্গানাইজেশন ডিজাইন করে। সো এটা অর্গানাইজেশনের নেচার অনুযায়ী, অর্গানাইজেশনের সাইজ অনুযায়ী তাদের ইন্টারনাল কন্ট্রোল মেকানিজম ডিফার করবে। ইভেন এরকম ভাবে সেই ফ্রেমওয়ার্কটা ডিজাইন করবে, এরকম ভাবে ওই মেকানিজমটা করবে অর্গানাইজেশন, মানে মানে যে যে মেকানিজম বা যে পলিসিটা এনশিওর করবে ওই অর্গানাইজেশন ইফিশিয়েন্টলি রান করছে, সেটা এনশিওর করবে অ্যাকুরেসি, কমপ্লায়েন্স এন্ড সিকিউরিটি ইন ইটস অপারেশন। তো এটার মধ্যে কি কি থাকতে পারে? পলিসি এন্ড প্রসিজার, যেটা আমি অলরেডি বললাম। তার মানে ইন্টারনাল কন্ট্রোল হচ্ছে একটা পলিসি এন্ড প্রসিজার যেটা এনশিওর করবে ইফিসিয়েন্সি, অ্যাকুরেসি, কমপ্লায়েন্স এন্ড সিকিউরিটি। Ultimately, that result in safeguard your asset, prevent fraud, ensure financial reporting integrity. এই ওই পলিসিটা আপনার কি এনশিওর করবে? আপনার সেফগার্ড, আপনার অ্যাসেট, অর্গানাইজেশন অ্যাসেটকে সেফগার্ড করবে, আপনার কোনো ফ্রড থাকলে সেটাকে প্রিভেন্ট করবে বা ফ্রড হতে পারে,
ইভেন ফিনান্সিয়াল রিপোর্টিং ইন্টিগ্রিটিকে এনশিওর করব। তো একটা মডেল আছে, ওয়ার্ল্ড ওয়াইড একটা মডেল আছে, কসো মডেল বলে থাকে। তারা ইন্টারনাল কন্ট্রোলকে ডিফাইন করেছে যে control a process designed to provide reasonable assurance regarding the achievement of objectives in effectiveness and efficiency of operation, reliability of financial reporting and compliance with laws and regulation. তো তারা যেটা মিন করেছে যে একটা অর্গানাইজেশনের যে ইফেক্টিভলি এন্ড ইফিশিয়েন্টলি রান করছে কিনা আমার এই কন্ট্রোল মেকানিজমটা সেই অ্যাসুরেন্সটা দিবে যে আমার অর্গানাইজেশন ইফেক্টিভলি এন্ড ইফিশিয়েন্টলি রান করছে। ইভেন আমার যে ফিনান্সিয়াল রিপোর্ট যেটা আমি পাবো সেটা তখন রিলায়েবল রিপোর্ট হবে। আমার এরকম কন্ট্রোলিং মেকানিজম থাকবে যেটা আমার ফিনান্সিয়াল রিপোর্টিং এর রিলায়েবিলিটিকে বাড়াবে। এট দ্য সেম টাইম আমার কন্ট্রোল মেকানিজম এরকম থাকবে আমার অ্যাপ্লিকেবল অল রুলস এন্ড রেগুলেশন কমপ্লাই হয়েছে কিনা সেটা এনশিওর করবে। তিনটা জিনিস। তাহলে অর্গানাইজেশনের নেচার অনুযায়ী তার জন্য রুলস এন্ড রেগুলেশন কিন্তু অ্যাপ্লাই হয় ডিফারেন্টলি। আমি এর আগেও বলেছি, ব্যাংকের ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য এক ধরনের রুলস এন্ড রেগুলেশন, ম্যানুফ্যাকচারিং এর জন্য এক ধরনের রুলস এন্ড রেগুলেশন, সার্ভিসিং অর্গানাইজেশনের জন্য এক ধরনের রুলস এন্ড রেগুলেশন। সো যার জন্য যে অ্যাপ্লিকেবল রুলস এন্ড রেগুলেশন আসে সেটা যেন কমপ্লায়েন্স যেন হয়, আপনার ইন্টারনাল কন্ট্রোল মেকানিজম সেভাবে তৈরি করতে হবে। এই কারণে ব্যাংকে দেখে থাকবেন যে ইন্টারনাল কন্ট্রোলের সাথে ওরা বলছে ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট। কমপ্লায়েন্স কেন বলছে? শুধু ইন্টারনাল কন্ট্রোল বা ইন্টারনাল চেক সিস্টেমটা থাকবে না, সেখানে কমপ্লায়েন্সটা যেন এনশিওর হয়। এই কারণে তারা বলছে ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট। কনসেপ্টটা ক্লিয়ার? ইন্টারনাল কন্ট্রোল, এই কনসেপ্ট কিন্তু আরো বিভিন্ন কোর্সে পাবেন, ভুল করবেন না। লিখে আসতে কখনো ভুল ভাল লিখে আসবেন না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি একটু, হ্যাঁ? করেন স্যার। অডিট ইন্ডিপেন্ডেন্স এটা বলতে কি বুঝেন? স্যার অডিট ইন্ডিপেন্ডেন্স বলতে মানে স্যার ইন্টারনাল অডিটে কাজ করার সুযোগ হয়েছে সেই পার্সপেক্টিভ থেকে বলি যে কোম্পানির যে ইন্টারনাল পলিসি গুলো আছে সেগুলোর ইমপ্লিমেন্টেশন করে কোম্পানির যে ধরনের লুফহোল গুলো আছে সেগুলাতে আসলে বের করে ম্যানেজমেন্টের কাছে এটা প্রেজেন্ট করা যে আসলে আহ, মানে কোম্পানির প্রফিটেবল করার জন্য যে ধরনের আহ, যে ধরনের পলিসি গুলো ডিসিশন গুলো ম্যানেজমেন্ট থেকে নেওয়া হচ্ছে সেগুলো আসলে অ্যাকুরেট ভাবে এক্সিকিউট করতেছে। একটা নয়েজ আসছে বারবার। নয়েজ আসছে বারবার, হ্যাঁ সেটাই। কে দেখি আমি একটু কোথা থেকে নয়েজ আসছে, প্লিজ একটু আহ আচ্ছা মিউট। রাহিবুল, রাহিবুল প্লিজ ভাই একটু মিউট করে রাখেন, হ্যাঁ? তারপর রাজীব, মূলত স্যার রাজীব হোসেনের কাছ থেকে আসছে এটা রাজীব মিউট। হুসাইন, রাজীব হুসাইন, রাজীব হুসাইন, রাজীব হুসাইন একটু মিউট করে রাখেন। শুনতে পাচ্ছেন আপনি? আমি মিউট অল করে দিই, অল পার্টিসিপেন্টস। এই লিঙ্কটা আমার ক্রিয়েট না তো, দেন আমি মিউট করতে পারতাম। রাজীব হুসাইন শুনতে পাচ্ছেন আপনি? সরি স্যার, আমি একটু রাস্তায় আছি তো, আমি ফোন পড়ে হ্যাঁ গেছি, হ্যাঁ বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু প্লিজ মিউট করে রাখেন, যখন কথা বলবেন আনমিউট করে বলবেন। হ্যাঁ প্লিজ বলেন, এই অডিট ইন্ডিপেন্ডেন্স এই কনসেপ্টটা বলেন, বলেন। অডিট ইন্ডিপেন্ডেন্স বলতে স্যার মানে কোম্পানিকে রান করার জন্য ম্যানেজমেন্ট থেকে যে ধরনের পলিসি গুলা নেওয়া হয় সেগুলো যেন অডিটররা স্বাধীনভাবে এবং আম, আদর্শের মানদণ্ডের মাধ্যমে তারা যেন ইমপ্লিমেন্ট করতে পারে, সেটাই হচ্ছে মানে এক কথায় হচ্ছে ইন্টারনাল অডিটের যেটা বললেন ইন্ডিপেন্ডেন্স, সেটাই। এনিওয়ান? অডিট করার সময় যাতে তারা স্যার কোনো ধরনের ম্যানেজমেন্ট বা কোনো থার্ড মানে কোম্পানির ভিতরের লোক যারা আছে তাদের কাছ থেকে যাতে কোনো মানে হ্যাসেলের শিকার না হয় বা কোনো জায়গায় বাধাগ্রস্ত না করা হয়, তো স্যার স্বাধীনভাবে তারা অডিট করতে পারে। তো স্যার এই পার্সপেক্টিভ হচ্ছে অডিট ইন্ডিপেন্ডেন্স। এটাই স্যার।
মানে স্বাধীনভাবে এটাই যাতে অডিট কার্যক্রম সম্পন্ন করতে পারে, এটাই হচ্ছে মূল থিম অডিট ইন্ডিপেন্ডেন্স। স্যার না, এটা তো নাম স্যার দিয়ে বোঝা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, স্যার কিন্তু এটাকে এক্সপ্লেন করে বলতে হবে, ক্লিয়ারলি বুঝিয়ে বলতে হবে। স্যার হ্যাঁ, স্যার জি বলেন অডিট বলেন। মানে আমাদের ইন্টারনাল নিরপেক্ষ কন্ট্রোলের অডিট ইন্ডিপেন্ডেন্স ভাবে এটা, তাই হচ্ছে না স্যার? মতামত প্রদান। স্যার এটা কি আমাদের শুধু ইন্টারনাল কন্ট্রোলের ক্ষেত্রেই হবে নাকি মানে আমরা যে এক্সট্রা টিউটোরিয়াল অডিট করি সেটার জন্য মানে ইফেক্টিভ হবে? যদি ইন্টারনাল কন্ট্রোলের ক্ষেত্রে হয় তাহলে আমাদের যে ইন্টারনাল কন্ট্রোলের জন্য যেমন আমরা ইন্টারনাল অডিট আমরা রাখি, মানে তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। প্রতিটা মানে প্রতিটা ট্রানজেকশন সলিড কিনা, বা হুম। কোনো কিছু ও, মানে কারো পক্ষে বায়াসড হয়ে কাজ করতেছে কিনা, বা কারো পক্ষপাতিত্ব করছে কিনা, এই ধরনের মানে যত ইলিগাল ট্রানজেকশন আছে তারা যেন সবগুলোকে ম্যানেজমেন্টের সামনে তুলে ধরতে পারে, এবং ম্যানেজমেন্ট যেন সেটার এগেনস্টে বলে একটা প্রপার স্টেপ নিতে পারে, এবং যেটা কোম্পানির জন্য ইফেক্টিভ হবে। এটা কি এমনটা হতে পারে স্যার? আচ্ছা, আর দুই একজনের কাছে শুনেন, দেন আমি বলি, যদি কেউ স্যার বলতে এখানে চান। আর অ্যাকচুয়ালি না বলতে চাইলে, যেটা হ্যাঁ, বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা যদি স্যার থাকতে হয় তাহলে সেখানে একটা আহ, মানে একটা ইমপ্লিমেন্টেশন ক্রাইটেরিয়া হিসেবে অডিট ইন্ডিপেন্ডেন্সটা থাকতে হবে, আদারওয়াইজ ইন্টারনাল কন্ট্রোলটা সঠিকভাবে মিট আপ হবে না। এটা ওয়ান কাইন্ড অফ তার একটা টুলস হতে পারে। হুম, ঠিক আছে, অনেকেরই হয়েছে, বাট মাঝে যে একজন বলেছে আরেকজন সাপোর্ট দিয়েছে, যেমন এই অডিট ইন্ডিপেন্ডেন্স বলতে স্ট্যাটিউটরি অডিটের অডিট ইন্ডিপেন্ডেন্স মিন করছে না। এই অডিট ইন্ডিপেন্ডেন্স হচ্ছে আমাদের অডিট যে কমিটি আমরা পড়ে আসছি, সেই অডিট কমিটির অডিট ইন্ডিপেন্ডেন্স কে বোঝানো হয়েছে। আর এই অডিট কমিটি একটা বিশাল রোল প্লে করে আমার ইন্টারনাল কন্ট্রোলের ক্ষেত্রে। ঠিক আছে, অনেক সময় বলে থাকে অর্গানাইজেশন ইন্টারনাল কন্ট্রোলই হচ্ছে অডিট ডিপার্টমেন্ট বা ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট। ঠিক আছে, এই অডিট ইন্ডিপেন্ডেন্স তো তাদেরকে মিন করছে। বুঝতে পারলাম? ইয়েস স্যার। হুম। আমরা যে অডিট কমিটি পড়ে এসেছিলাম মনে আছে, যে অডিট কমিটির হেড থাকবে একজন ইন্ডিপেন্ডেন্ট অডিট, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। ইয়েস স্যার। হুম। তো সেই অডিট কমিটির হচ্ছে যে আপনার অডিট ইন্ডিপেন্ডেন্স কে মিন করেছে। তো নলেজ গুলো আমাদেরকে খুব, এর আগেও বলেছি, খুব ভেরি মাচ প্রিসাইজলি ইভেন টার্মলি শিখতে হবে। হুম। স্যার আবার একটু বলেন স্যার, বুঝি নাই অডিট ইন্ডিপেন্ডেন্সটা আসলে কি। অডিট ইন্ডিপেন্ডেন্স হচ্ছে আমাদের যে অডিট কমিটি আছে সেই অডিট কমিটির অডিট ইন্ডিপেন্ডেন্স। দেখেন, অডিট কমিটির অডিট ইন্ডিপেন্ডেন্স, অডিট কমিটির স্কোপ কিন্তু অনেক বিশাল। অডিট কমিটি কিন্তু এই যে আমরা রিস্ক করে আসছি, তারা যতগুলো রিস্ক পাবে সবগুলো রিস্ক কিন্তু তার অডিট কমিটি কিন্তু কি করে দেবে, বোর্ড অফ ডাইরেক্টরের কাছে কিন্তু তারা মানে প্লেস করবে। ইভেন দো অডিট কমিটি যদি ফিল করে বোর্ড অফ ডাইরেক্টর এটা দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, তারা ডাইরেক্ট শেয়ার হোল্ডারের কাছে বলে দিবে। বুঝতে পারলাম? স্যার ইন্ডিপেন্ডেন্ট এ- অডিটটি এ- কি তাহলে স্যার ইন্টারনাল অডিট যারা এটা করে বোঝাচ্ছে তারাই? না স্যার, এটাই তো বোঝাচ্ছে যে অডিট ইন্ডিপেন্ডেন্স বলতে যে একটা সেপারেট এন্টিটি অডিট যে টিমটা থাকবে তারা সকল ধরনের রেগুলেশনে পলিসি মেকিং নর্মস রুলস অনুযায়ী তাদের সিদ্ধান্ত দিবে, এবং সেভাবে যাতে কোনো প্রকার বায়াসড না হয়ে কোনো ডিসিশন না না, নিবেন। সেটা ঠিক আছে, কিন্তু আমি যেটা মানে মেইনলি মিন করছি, এটা স্ট্যাটিউটরি অডিটের অডিট ইন্ডিপেন্ডেন্স না। আমরা যেন ওই ভুলটা যেন না করে আসি। সরি, 1 মিনিট, আমি একটু সময় নিচ্ছি।
হ্যালো, সরি আমি একটু ফোনে কথা বললাম, ব্যাক করেছি। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি, হ্যাঁ, স্যার শুনতে তো পাচ্ছি। তো তো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। না স্যার, ক্লিয়ার হয় নাই। আচ্ছা একেবারে আচ্ছা ক্লিয়ার আচ্ছা, হয়নি স্যার। ক্লিয়ার করবো আমরা। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার আবারও করছি। অ্যাকচুয়ালি এই অডিট ইন্ডিপেন্ডেন্স, এটা হচ্ছে যে ইন্টারনাল অডিট বা একটা অর্গানাইজেশনের ভিতরে অডিট হবে এই ধরনের বিষয় আপনার কোম্পানি অ্যাক্টে কোথাও বলা নেই। যে অ্যাক্টে যদি কোনো কিছু বলা না থাকে সেটা কিন্তু কখনো অব্লিগেশন না। আচ্ছা, পরবর্তীতে যেটা করেছে সেটা হচ্ছে যে আমাদের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন একটা নোটিফিকেশন দিয়েছে অ্যাজ এ গ্যাজেট। তো সেখানে একটা অডিট কমিটির বিষয়ে বলেছে, যেটা ইন্টারনাল, মানে অনেক অর্গানাইজেশন ইন্টারনাল কন্ট্রোল আর ইন্টারনাল অডিট সেম বলে থাকে। হ্যাঁ, মোস্টলি এটা সেম। তো এই অডিট ইন্ডিপেন্ডেন্স কর্পোরেট গভর্নেন্সের পার্সপেক্টিভে আমাদের যে অডিট কমিটি হয়, সে অডিট কমিটির অডিট ইন্ডিপেন্ডেন্স। তো অডিট কমিটির অডিট ইন্ডিপেন্ডেন্স যখন আপনাকে দিবেন, ইন্ডিপেন্ডেন্স বলতে আমরা কি বুঝি, যে মানে ফ্রিডম, মানে ফ্রিলি ইউ ক্যান ডু ওয়ার্ক উইদাউট এনি প্রেশার, রাইট? সো আপনার অর্গানাইজেশনের এই ইন্টারনাল কন্ট্রোল বা ইন্টারনাল অডিট বা অডিট কমিটি, এরা ওই অর্গানাইজেশনের যদি কোনো প্রকার আপনার হচ্ছে রিস্ক যদি তারা ফিল করে যে এই রিস্ক গুলো আছে, ওই অর্গানাইজেশনে কোনো প্রকার যদি আপনার ফ্রড পায় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর ক্ষেত্রে, যেটা যদি কখনো ম্যানেজমেন্ট যদি সেটাকে অ্যাডহেয়ার না করে, কমপ্লাই যদি না করে, তাহলে অডিট কমিটির রেসপন্সিবিলিটি হচ্ছে এটা স্টেক হোল্ডারকে জানানো, মানে শেয়ার হোল্ডারদেরকে জানিয়ে দেওয়া। তারা প্রথমে বোর্ডকে জানাবে, মানে তাদের ইন্ডিপেন্ডেন্সটা ওই লেভেলে যে তারা বোর্ডকে জানাবে। বোর্ড যদি সেটাকে কমপ্লাই না করে, বোর্ড যদি সেটাকে টেক কেয়ার না করে, দেন সেটা তারা শেয়ার হোল্ডারদেরকে জানিয়ে দিতে পারে। তো তাদেরকে ওই ইন্ডিপেন্ডেন্সটা দেওয়া হয়েছে। অডিট ইন্ডিপেন্ডেন্স বলতে এখানে স্ট্যাটিউটরি অডিটের অডিট ইন্ডিপেন্ডেন্স না। স্ট্যাটিউটরি অডিট মানে কি, যেগুলো আমরা সিএ ফার্ম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম কর্তৃক যে অডিটটা করাই, সেই অডিটের কিন্তু অডিট ইন্ডিপেন্ডেন্স কিন্তু এখানে আমি বলিনি, বা আমাদের কর্পোরেট গভর্নেন্সে সেই ইস্যুটা না। তো এটা খেয়াল রাখবেন, পরীক্ষায় যদি কখনো আসে, তো আপনি স্ট্যাটিউটরি, দুইজন কিন্তু বলেছে যে স্ট্যাটিউটরি অডিটের যে অডিট ইন্ডিপেন্ডেন্ট, সে অডিটর স্বাধীনভাবে কাজ করবে। সে অডিটর স্বাধীনভাবে কাজ করবে এ নিয়ে কোম্পানি এক বা কোথায় আরো অনেক জায়গায় অনেক ভালোভাবে অনেক কিছু বলা আছে। বাট এটা যেহেতু অর্গানাইজেশনের ভিতরে সৃষ্টি, তাই এদেরও একটা ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়েছে। এবার ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার। কিন্তু স্যার, অর্গানাইজেশনে এই ধরনের অডিট ইন্ডিপেন্ডেন্স তো মনে হয় কাউকে দেওয়া হয় না, কারণ আমরা তো আজ পর্যন্ত দেখলাম না কোথাও যে এ- কোনো অডিট এই কমিটি। কারণে গভর্নেন্স ফেল করছে, এই কারণে গভর্নেন্স ফেল করছে। গভর্নেন্স ফেল করলে কোম্পানি ফেল করছে, তার সাস্টেনেবিলিটি হারাচ্ছে। জি স্যার, কারণ আলাদা করে তো আসলে ডিরেক্টলি ওভাবে শেয়ার হোল্ডারদের জানানোর সুযোগ থাকে না, হয়তো কোনো একটা হয় রিপোর্ট না। বা কোনো কিছুর মাধ্যমে জানাতে পারে তারা, কিন্তু আমরা দেখি নাই আসলে কখনো এরকম হয়েছে। এখন 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 এই প্র্যাকটিস ডেভেলপ কান্ট্রিতে আছে, জি। আমাদের এখনো নাই, হয় নাই। কারণ ওই যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যাকে দেয়া হবে, সে হচ্ছে যে ওই বোর্ডের বা ওই কোম্পানির রিলেটিভ বা বা কাছের, বা তার খুব স্নেহভাজন, বা তাদের প্রতি বাউন্ড, কম্পেলড এরকম কোন ব্যক্তিকে দিচ্ছে। জি যার স্যার, ফলে ওনারা সে তো ইন্ডিপেন্ডেন্সটা হারিয়ে ফেলছে। অন্য কোনো কমিটিতেও ওনাদের ইনভলভমেন্ট থাকে, হয়তো বোর্ড মেম্বার, কিন্তু পরে দেখা যাচ্ছে যে অডিট কমিটির চেয়ারম্যান বা কিছু একটা হয়েছে আর কি। তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায় আর কি তাদের, মানে সর্ট অফ দেখা যাচ্ছে বোর্ডে থেকে আবার যখন অডিট কমিটির চেয়ারম্যান হচ্ছে বা সদস্য হচ্ছে, তখন হয়তো সেই ইন্ডিভিজুয়ালটি কাজটা করছে না, কারণ অন্যদের সাথেও সেক্ষেত্রে সম্পর্কের একটা ব্যাপার থাকে, সেই জন্য হয়তো বা। তো যাই হোক, আমাদের ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশনটা আমরা এই জায়গায় দেখলাম। কোসো মডেল বা এরা এরা ইন্টারনাল কন্ট্রোলকে খুব সুন্দরভাবে ডিফাইন করেছে। ঠিক আছে। দেন হচ্ছে আমাদের অবজেক্টিভস যদি বলি, যে ইন্টারনাল কন্ট্রোল কেন রাখবে, এই ডিপার্টমেন্টটা কেন রাখবে একটা অর্গানাইজেশন, কেন ইন্টারনাল কন্ট্রোল, আচ্ছা এটা পরে আসছি যে কর্পোরেট গভর্নেন্সের সাথে কিভাবে ইন্টিগ্রেট করছে। দেখেন, আলটিমেটলি ইন্টারনাল কন্ট্রোল যদি থাকে, আমাদের অ্যাসেট সেফ গার্ডিং এর কথা বলেছে, আমাদের ফিনান্সিয়াল রিপোর্টিং এর ভুল কম হবে, যার ফলে আমার তার অ্যাকুরেসি বাড়বে। অ্যাকুরেসি যদি বাড়ে তাহলে তার রিলায়েবিলিটি বাড়ে। ইটস ভেরি ট্রু। দেন ইন্টারনাল কন্ট্রোল
পলিসি বা ফ্রেমওয়ার্ক এমন ভাবে তৈরি হবে, আমরা বলে আসছি যে আপনার অর্গানাইজেশনের ইফেক্টিভ অ্যান্ড ইফিসিয়েন্সি বাড়বে, তো অপারেশনাল ইফিসিয়েন্সি বাড়বে, যেখানে কস্ট মিনিমাইজ হবে, প্রফিটাবিলিটি বাড়বে। ইফিসিয়েন্সি বাড়লে প্রফিটাবিলিটি বাড়ে, এর সাথে একটা খুব ভালো পজিটিভ রিলেশনশিপ আছে। আর ইন্টারনাল কন্ট্রোল আমি এটাও বলে আসছি যে এই পলিসি বা এই ফ্রেমওয়ার্ক এমন ভাবে তৈরি হবে আপনার অর্গানাইজেশনের যারা রেগুলাটরি বডি আছে তাদের যত অ্যাপ্লিকেবল, তাদের দেওয়া যত রুলস এন্ড রেগুলেশন আছে সেটা যেন কমপ্লাই হয়, এইভাবে সেই পলিসিটা মেক হবে, যাতে করে আলটিমেটলি আপনার লস এন্ড রেগুলেশনসটা কমপ্লাই হয়ে যাবে। ইন্টারনাল কন্ট্রোল স্ট্রং থাকলে দেন আপনার যে কোনো ফ্রড প্রিভেনশন হবে, ডিটেকশন হবে। Encouraging adherence to management policy. Ensure employee follow internal procedure and policy. Internal control থাকা এটাও আরেকটা অবজেক্টিভ এর মধ্যে পড়ে, যে এমপ্লয়ীদেরকে এটা ফলো করা, যে আমাদের এই পলিসিটা আছে, এটা তোমাদেরকে ফলো করতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার এই যে এই অবজেক্টিভ দ্বারা আমাদের ইন্টারনাল কন্ট্রোল বিষয়টা একদম ক্লিয়ার। অন্যান্য কোর্সেও পাবেন এই বিষয়গুলো। আচ্ছা, আজকে এই ক্লাস শেষ করব। ক্লাস শেষ করার আগে ওই একটু 5 মিনিট, গত ক্লাসে যারা নিজেদেরকে ইন্ট্রোডিউস করেননি, আজকে 10-15 জনের আমরা ইন্ট্রোডাকশন নিব, কি বলেন? তার আগে বলি, একটু ফ্লোর দেই যে মানে কোনো প্রশ্ন আছে কিনা যতটুকু আমরা আলোচনা করলাম। নেই স্যার, এখন ইন্টারনাল কন্ট্রোল আচ্ছা, আমি দেখি ঠিক স্যার আছে, তাহলে ডিটেলস। তাহলে নেক্সট ক্লাসে ইন্টারনাল কন্ট্রোল এটা আমরা শেষ করব, টোটাল ডিটেইল এটা আমরা শেষ করব। বিভিন্ন এলিমেন্টস দেখবো, লিমিটেশন দেখবো, তারপরে বোর্ড অফ ডাইরেক্টরের রেসপন্সিবিলিটি ইন্টারনাল কন্ট্রোলের প্রতি কি, আর কসো মডেলে কি কি আছে, এর এলিমেন্টস গুলো কি কি, হ্যাঁ, কসো মডেল বাংলাদেশে ফলো হয় কিনা, তারপরে কি কম্পোনেন্টস আছে, কিভাবে কাজ করে, আর এই যে হুইসেল ব্লোয়িং, হুম, এটা নিয়ে আমাদের একটু একটু ডিটেইল দেখবো, কি আসপেক্ট আছে হুইসেল ব্লোয়িং পলিসি। হুইসেল ব্লোয়িং পলিসি ওটা একটু ওয়ান কাইন্ড অফ ইন্টারনাল কন্ট্রোল পলিসি, এই কারণে এই জায়গাটাতে এটা ডিটেইল আলোচনায় আসছে। কিভাবে ইন্টিগ্রেট এটা আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। প্লিজ একটু বলেন, উইলিংলি বলেন, আমি তো আসলে কাউকে স্যার বলতে পারছি না। স্যার স্যার বলেন। স্যার ক্লাসের বাইরে একটা কোশ্চেন জানতে চাচ্ছি স্যার। শিওর। এনলিস্টমেন্ট অফ অডিটরস অ্যান্ড অডিট ফার্ম, এটা দ্বারা কি বোঝাচ্ছে? মানে ওই ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বা আইসিএবি এরা যে ফার্ম গুলাকে এনলিস্টেড করে এটাকে বোঝাচ্ছে? আবার একটু বলেন প্লিজ। স্যার এনলিস্টমেন্ট অফ অডিটরস অ্যান্ড অডিট ফার্ম, অ্যানাউন্সমেন্ট মানে, এটা দ্বারা কি সরি আমি একটু বোঝাচ্ছে? বুঝি নাই, ওই টার্মটা বুঝি না, আপনি ফার্স্ট যেটা বলেছেন ওই টার্মটা আমি বুঝিনি। স্যার এনলিস্টমেন্ট ও, এনলিস্টমেন্ট এনলিস্টমেন্ট, আচ্ছা সরি, এনলিস্টমেন্ট, হ্যাঁ এনলিস্টমেন্ট অফ, হ্যাঁ হ্যাঁ এনলিস্টেড অডিট ফার্ম দ্বারা আপনার এফআরসি এনলিস্টেড কে বোঝানো হচ্ছে। হুম। আর এটা এখন বিভিন্ন ভাবে, যেমন বলি বাংলাদেশ ব্যাংক হচ্ছে যে তাদের তারা এনলিস্টেড করছে কারণ ব্যাংকের একটা এক্সপোর্টের উপর একটা ক্যাশ ইনসেন্টিভ দেয় গভর্নমেন্ট, তো ক্যাশ ইনসেন্টিভটা আবার গভর্নমেন্ট বলে দিয়েছে এটাকে অডিট করতে হবে। বাংলাদেশ ব্যাংকে এটা করে দিয়েছে যে এটা অডিট করতে হবে। অডিট কাদের দ্বারা করতে হবে? এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এদের দ্বারা অডিট করতে হবে। এখন যে কোনো কিছু অডিট করার আগে কারা অডিট করতে পারবে ঢালাও ভাবে প্রথমত বলে, দ্বিতীয়ত বলে যে এটাকে অ্যানলিস্টেড করতে হবে, ঠিক আছে? ওকে তো তখন জি স্যার। আপনার ওই ওই যে ফার্মগুলো আছে, প্র্যাকটিসিং ফার্মগুলো আছে, তখন অ্যাপ্লাই করে বাংলাদেশ ব্যাংকে ওই যে তাদের যে নিয়ম আছে, তখন তারা অ্যানলিস্টেড হয়ে যায়। এবার অ্যানলিস্টেড হয়ে গেলে আপনি করবেন কি অডিট, কি করবেন না, সেটা ইটস আপ টু ইউ, বাট ইউ আর অ্যানলিস্টেড। এই অ্যানলিস্টমেন্ট নিয়ে কিন্তু গতদিন একটু আলোচনা করেছে, গতদিন না গতদিনই বা তার আগের দিন একটু আলোচনা করেছিলাম, যেমন সাপ্লায়ারের বিষয়ে, প্রকিউরমেন্টের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে? তো এনলিস্টেড ফার্ম ফার্স্ট অফ অল এই আপনার ক্লাসটা এফআরসি, মেবি আমি তারপর হচ্ছে যে পার্টিকুলার কোনো যদি অর্গানাইজেশন থাকে তাদেরও এনলিস্টেড হতে পারে। যেমন ওই যে বাংলাদেশ ব্যাংক করছে ক্যাশ অডিটের জন্য, ক্যাশ ইনসেন্টিভ অডিটের জন্য। তো ক্যাশ ইনসেন্টিভ অডিটের নিয়মটা হচ্ছে, রুলসটা হচ্ছে যে আপনার ওই চার্টার্ড অ্যান্ড কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট তারাই করবে, কিন্তু তারপরেও তারা মানে আবেদনের প্রেক্ষিতে তাদেরকে আবার একটা সার্টিফিকেশন দিচ্ছে। এটা আরো এটাও একটা ইন্টারনাল কন্ট্রোল মেকানিজম বলা চলে।
কন্ট্রোলিংটা ভালো থাকবে। জি বলেন, শেষ প্রশ্ন শেষ, আপনি আনসার পেয়েছেন মিল্টন আহমেদ? জি স্যার, জি স্যার, জি, থ্যাংক ইউ স্যার। তাহলে একটু ইন্ট্রোডিউস করেন, 5 মিনিট আমরা ইন্ট্রোডিউস করে শেষ করে দেবো। স্যার আমি মোহাম্মদ মোবারক হোসেন। আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করছি। এখন যমুনা ব্যাংকে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিভিশনে কর্মরত আছি স্যার। এটার আগে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার অফ প্রফেশনাল ব্যাংকিং শেষ করছিলাম স্যার, এখন এটা করতেছি। গুড, গুড। স্যার, আমি মোহাম্মদ রবিউল দেন ইসলাম। আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর। আমি ঢাকা একটা প্রাইভেট অর্গানাইজেশনে আছি। সরি, একটু সার্ভিস আপনার করি। সাউন্ডটা খুব আস্তে আসছে, আবার স্যার, বলবেন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর। এখন আমি ঢাকায় আছি, একটা প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করতেছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্সে। তো পাশাপাশি সিএমএ স্যার অ্যাডমিট হয়েছি। এখন মনে হচ্ছে যে একটা প্রফেশনাল ডিগ্রি থাকলে খুব ভালো হয়। গুড, গুড। ফিউচারটা হয়তো যদি একটু ভালো হয় আর কি স্যার, কারণ প্রচুর ডিমান্ড এটা। আর কি আমি অনার্স করছি কারমাইকেল কলেজ থেকে, মাস্টার্স করছি ঢাকা কলেজ থেকে। দীর্ঘদিন পর জয়েন করছি। জি, নেক্সট ওয়ান। সালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ ওয়ালাইকুম ইব্রাহিম আসসালাম। হোসেন। আমি হচ্ছে বিবিএ এমবিএ কমপ্লিট করছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমার জেলা হচ্ছে কুষ্টিয়া। আপাতত এমবিএ কমপ্লিট করার পরে যে সিএমএ তে ভর্তি আছে। আচ্ছা, ভালো, আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি রাকিবউদ্দিন বলছি, আমার চট্টগ্রাম। আমি সিটি গ্রুপে জুনিয়র অফিসার অ্যাকাউন্টে আছি স্যার। সিটি গ্রুপ। সিটি গ্রুপ স্যার, কুষ্টি। জি, থ্যাংক দেন। ইউ স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার, মাহবুব বলছিলাম। আমার জি জেলা বলেন। স্যার নওগাঁ। আমি আচ্ছা, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ করছি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে। এখন আচ্ছা, বর্তমানে ঢাকাতে থাকি, সেই মোটামুটি 15 সাল থেকে একটা প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার ফিনান্স এন্ড অ্যাকাউন্টস হিসেবে আসছে স্যার। বাহ, ভালো। কেমন মনে হচ্ছে এই যে কর্পোরেট গভর্নেন্স পড়ছেন, এতদিন যাবত জব করছেন, ম্যানেজার ফাইন্যান্স এর সাথে ইন্টিগ্রেট করতে পারছেন? এগুলা স্যার তো আমাদের প্রতিনিয়ত ঘটনা, এগুলা আমার জন্য খুব উপকার হচ্ছে স্যার। আচ্ছা, ভালো। তো যেহেতু প্র্যাকটিক্যালি ফেস করছেন, আবার একটু জিনিসগুলো থিওরিটিক্যালি পড়ছেন, যার ফলে এক্সামের ইনপুটটা খুব ভালো হবে। হ্যাঁ স্যার, মানে প্র্যাকটিক্যাল হুম, প্লাস থিওরিক্যাল দুইটা অ্যাড হয়েছে, তো আমার জন্য খুব ভালো হয়েছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, ভালো, ভালো। খোদা নেক্সট হাফেজ ওয়ান। স্যার। হুম, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আমার আসসালাম। নাম মোহাম্মদ শামীম মিয়া। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ মেজর ইন অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম। বর্তমানে আমি ব্র্যাক ব্যাংক পিএলসি তে ম্যানেজার ব্রাঞ্চ কমপ্লায়েন্স হিসেবে কর্মরত আছি। আচ্ছা, খুবই ভালো। কমপ্লায়েন্সে কি বললেন, জি কোথায়? স্যার, কমপ্লায়েন্স ব্রাঞ্চ কমপ্লায়েন্স ব্র্যাক ব্যাংক পিএলসি তে। এ- কি পিএলসি, সরি? ব্র্যাক ব্যাংকে। ব্র্যাক ব্যাংকে? জি স্যার। ব্র্যাক ব্যাংকে আপনি কমপ্লায়েন্স অফিসার হিসেবে আছেন? জি জি স্যার, কমপ্লায়েন্স অফিসার হিসেবে ম্যানেজার ব্রাঞ্চ কমপ্লায়েন্স, গ্রেড ব্রাঞ্চ এসপিও। কমপ্লায়েন্স। আচ্ছা, আচ্ছা, খুবই ভালো। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি একটু আমাদের কমপ্লায়েন্স ইস্যুগুলো নিয়ে আমাদের মাঝে মাঝে একটু শেয়ার করবেন। স্যার আমি সুব্রত খান। জি স্যার, আমি অবশ্যই স্যার। জি বলেন, সুব্রত খান বলেন। স্যার আমি হচ্ছে যে বিবিএমবিএ করেছি ট্যুরিজম থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমি এখন হচ্ছে কানাডা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে জব করছি। তো আমি চাচ্ছিলাম যে আসলে অ্যাকাউন্টিং লাইনে শিফট করা। তো আশা করি 2 থেকে 3 বছরের মধ্যে আর কি আশা করি কোর্স শেষ করা যায়।
এরকম একটা রোড ম্যাপ পেলে খুব ভালো হতো। তো আইসিএমএবি কি এই বিষয়ে কোনো মানে দিক নির্দেশনামূলক বিষয় নিয়ে কোনো ওরিয়েন্টেশন টাইপের ক্লাস অ্যারেঞ্জ করে? হ্যাঁ, করে। স্টুডেন্টদের মাঝে মাঝে স্টুডেন্টদেরকে নিয়ে মোটিভেশনাল বা ওই যে এডুকেশনাল রুট ম্যাপ যেটা বললেন এই ধরনের প্রোগ্রাম করে। সেক্ষেত্রে আপনি মেইল পাবেন। আর এখন তো আপনারা সবাই স্মার্ট, ইভেন এই কমিউনিকেশনের যুগে সবাই খুব ভালো কমিউনিকেটিভ। বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়া বলেন বা এই সোশ্যাল মিডিয়াটা ভেরি স্ট্রং কমিউনিকেশনের জন্য। আপনি যোগাযোগ রাখবেন বিভিন্ন কমিউনিটি, আইসিএমএম এর বিভিন্ন ধরনের গ্রুপ আছে, স্টুডেন্ট গ্রুপ, মেম্বার গ্রুপ, আইসিএমএম ইনস্টিটিউশনাল গ্রুপ, বিভিন্ন গ্রুপের সাথে আপনি কমিউনিকেট রাখবেন। আপনার মেসেজের কোনো অভাব হবে না, পেয়ে যাবেন। পেয়ে গেলে অ্যাটেন্ড করবেন, সমস্যা নাই। আর আচ্ছা। রোডম্যাপটা অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি আপনার নিজে থেকে যদি একটা ভালো রোডম্যাপ করতে পারেন এটা হচ্ছে বেস্ট। আপনার যা সিলেবাস আছে, আপনার পরীক্ষার সিস্টেম আছে, সবকিছু আছে, সব টোটাল একটা ইনক্লুসিভ করে দেন নিজে যদি রুটম্যাপ করেন সেটা বেস্ট। তারপর আপনাকে আইসিএমএম এগুলো মাঝে মাঝে প্রোগ্রাম করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট ওয়ান প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আমি কে এম মাসুদ বলছিলাম। আমি স্যার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমি আরএফএল এর সাথে আছি 8 বছর হলো, ডেপুটি ম্যানেজার অ্যাকাউন্টস হিসেবে। ভালো, খুবই ভালো। কোথায়, ঢাকায়? স্যার কুমিল্লাতে আছি স্যার, ডিস্ট্রিবিউশন অ্যাকাউন্টস। আচ্ছা, দেন মোটামুটি সবাই দিয়ে ফেলছেন, কেউ বাদ নেই? আসসালামু আলাইকুম স্যার। ওমেন নেই, ওমেন এখানে ওমেন নেই। আমরা গতদিনে কিন্তু ওমেনদের পাইনি, ফিমেলদের পাইনি, কিন্তু ফিমেল পার্টিসিপেন্ট আছে তো? হুম, তারা ইন্ট্রোডিউস করে না কেন? সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কাউসার আহমেদ বলছিলাম। আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে বিবিএ অ্যাকাউন্টিং গ্রাজুয়েশন করেছি। এখন বর্তমানে এমএম এন্ড কোং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ফার্মে অডিট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত রয়েছি। বাহ, খুবই ভালো, খুবই ভালো। ওইটা ওই যে ইয়ে, নামটা আর কি মহিমান স্যার, মহিমান স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, মহিমা হ্যাঁ হ্যাঁ, ভালো, ট্যাক্সের জন্য খুব ভালো সে। জি আইসিএমএ তে স্যার। বিভিন্ন সেশন নেয়। হুম, ভালো। আপনি নিজেকে এনরিচ করতে পারবেন ওখানে, বিভিন্ন ধরনের স্কিল নিজের মধ্যে নিয়ে এসে। আর ভালো করে পড়ালেখা করে দ্রুত পাশ করেন, ভালো করবেন। ইনশাআল্লাহ স্যার, আমার জন্য দোয়া করবেন। হুম হুম, অবশ্যই। আসসালামু আলাইকুম স্যার, তো আমার নাম মোহাম্মদ রাজীব ওয়ালাইকুম হোসেন। আসসালাম। আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। আমি ম্যানেজমেন্টে বিবিএমবি করছি। বর্তমানে একনাবিন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অডিট অ্যান্ড কনসালটেন্সি আছে। আপনার সিসি শেষ হয়েছে? না স্যার, আমি এখানে এমপ্লয়ি। ও, এখন এমপ্লয়ি হিসেবে আছেন? জি স্যার। ও আচ্ছা আচ্ছা আমি আচ্ছা এখানে আচ্ছা। 4 বছর হয়েছে এখানে আছি। আর এর আগে ব্র্যাকে আচ্ছা ছিলাম। আহ, আচ্ছা, ভালো। তো হঠাৎ আপনার সিএমএ করার ইচ্ছাটা কেন হলো? স্যার আসলে প্রফেশনাল ডিগ্রি ছাড়া বর্তমানে এগুলো কিছুটা কঠিন। সিএ করার ইচ্ছা আছে বাট এখন নাই, এই জন্য আপাতত সিএমএ তে এঙ্গেজ হলাম। আচ্ছা, ঠিক আছে। খুব দ্রুত পাশ করেন আপনারা সবাই। আজকে তাহলে এ পর্যন্ত থাকুক। আমরা নেক্সট ক্লাসে আর যারা রেস্ট আছে তাদের আমরা ক্রমান্বয়ে আসসালামু খবর আলাইকুম। নেব। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি তৌফিকা শাওন বলছি। আমি ইডেন কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি অ্যাকাউন্টিং এ। এখন আমি স্কয়ার টেক্সটাইলে অফিসার হিসেবে কর্মরত আছি। আর আমি এবার সিএমএ তে এডমিশন নিয়েছি আলহামদুলিল্লাহ। হ্যালো, হ্যালো জি, স্যার, শোনা যাচ্ছে শুনতে আপু। পাচ্ছেন? আচ্ছা আমরা শুনতে পাচ্ছি আপু, আচ্ছা আচ্ছা। শুনতে পাচ্ছি। হ্যালো। স্যার শুনতে বুঝলেন? পাচ্ছি স্যার,
শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ আমার একটু ইন্টারনেট বাফারিং মনে হয় হয়েছিল। তাহলে আচ্ছা আজকে আমরা এন্ড করি, হ্যাঁ ক্লাস ক্লোজিং করি, নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে। আর বাই দিস ইনশাল্লাহ। টাইম আমি আপনাদের সাথে শেয়ার করব ওই 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 ফাইল দুটো শেয়ার করব, ঠিক আছে? স্যার স্যার ম্যাটেরিয়ালটা কি আজকে দিবেন স্যার? আজকে আমি দেখি, যদি না পারি আমি কালকে দিব, ঠিক আছে? কালকে দিব। আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সালাম ওয়ালাইকুম আসসালাম।